স্টুডেন্টস, আশা করছি সকলে ভালো আছো। অনেক দিন আমাদের শ্রেণীকক্ষে একসাথে দেখা হয়নি। আশা করছি এই সমস্ত সমস্যা মিটে যাওয়ার পর আমরা শ্রেণীকক্ষে আবার সকলে একসাথে যাব, আবার বিদ্যালয়ে যাব, আবার একসাথে পড়াশোনা করব আমরা। কিন্তু তোমরা সকলেই জানো যে ফার্স্ট টার্ম এক্সাম উইল বি হেল্ড আফটার ওপেনিং দ্য স্কুল, সো উই নিড প্রিপারেশন। এই লকডাউনে থেমে থাকলে আমাদের হবে না। অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে আমরা যতটা পারবো চেষ্টা করব পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে। আমি তোমাদের হিস্ট্রি ক্লাস নিই, ক্লাস 5 ইংলিশ মিডিয়াম। তোমরা জানো আমরা এই লকডাউনের আগে, স্কুল ছুটি পড়ার আগে আমরা 5th চ্যাপ্টার পড়ছিলাম। 5th চ্যাপ্টার এক্সপ্যানশন অফ ইউরোপ, যেখানে কলোনিয়াল এক্সপ্যানশনের কথা বলা আছে। সো লেটস শুরু করা যাক আমাদের ক্লাস। আশা করছি তোমাদের মনে আছে, ভুলে গেলেও ক্ষতি নেই। আমি আগের ক্লাসে কী কী পড়িয়েছিলাম জায়গাগুলো একবার মনে করিয়ে দিই। আমার যতদূর মনে আছে, আমরা লাস্ট ক্লাসে ব্রিটিশ অকুপেশন পর্যন্ত একসাথে পড়াশোনা করেছিলাম। চায়না অকুপাইড এরিয়া, এই জায়গাগুলো নতুন করে আমরা পড়ব। সো বিফোর স্টার্ট দ্য নিউ লেসন আমরা একটু রিক্যাপ করি, তাহলে আমরা বুঝতে পারবো আগের ক্লাসগুলোতে আমরা কী করেছি। As you all know that 17th and 18th centuries are a period of colonial expansion. 17th এবং 18th century colonial expansion এর কথা বলছে। Many European powers at that time tried to get political control over other countries. Their real motive, however, was to gain colonies, trying to find out new markets for selling their goods, trying to find out new areas for profitable investment. In this way, a penetration took place, penetration by European or penetration by leading European powers into different countries of Asia, not only in Asia, Africa and Latin America also. বিভিন্ন শক্তি যারা ইউরোপিয়ান এম্পায়ার থেকে, ইউরোপিয়ান কন্টিনেন্ট থেকে বিলং করছে, তারা ভারতীয় উপমহাদেশে, এশিয়া মহাদেশে এবং আফ্রিকা মহাদেশের মতো ডার্ক কন্টিনেন্টে তারা তাদের কলোনিয়াল এক্সপ্যানশনের কথা ভাবছে। তোমরা সকলেই জানো 18th সেঞ্চুরিতে এই কলোনিয়াল এক্সপ্যানশন যখন হচ্ছে, কলোনিয়াল রাইভালরি যখন ঘটছে, ইংল্যান্ড emerged victorious by defeating the other European countries, mainly France. ফ্রান্সকে হারিয়ে দিয়ে ইংল্যান্ড আস্তে আস্তে এই কলোনিয়াল রাইভেলরিতে নিজেদের সুপ্রিমেসিটা এস্টাবলিশ করছে। এবং এরপর আদার ইউরোপিয়ান কান্ট্রিজ লাইক হল্যান্ড, they are aiming to gain control in the island of Java and Sumatra. Russia, they are aiming to gain control in the towards south. USA try to consolidate in the far east area. So in this way, other leading colonial countries who try to establish colonies, তারা এইভাবে এগিয়ে যাচ্ছে। জাপান ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বেস করে মডার্নাইজেশন আনছে, তারপর তার একে একে কলোনিয়াল এক্সপ্যানশনে যাচ্ছে। কোরিয়ান ওয়ার, মাঞ্চুরিয়ান ওয়ার সেখানে হচ্ছে। এবং এই এশিয়া কন্টিনেন্টে এই কলোনিয়াল রাইভেলরিটা কমপ্লিট হওয়ার পর they means here colonial countries, leading European colonial countries, they are aiming to gain control towards dark continent like Africa. সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো তুমি এই লকডাউনের সময় একটা মার্কেটে সবজি কিনতে যাও,
তোমার ফ্যামিলি যায়, পার্টিকুলারলি তুমি যখন একটা ফ্যামিলি যখন একটা জায়গাতেই যখন একটা মার্কেটে সবজি কিনতে যাচ্ছে, সেখানে আর কেউ আসবে না। যেই ব্যক্তি সবজি কিনতে যাচ্ছে তার কোনো তাড়া নেই, তিনি তার নিজের ইচ্ছা মতো টাকা পে করছেন, পছন্দ মতো সবজি কিনছেন। কিন্তু যেই না মার্কেটে আর একজন ব্যক্তি বা আর দুজন ব্যক্তি আসবে, তোমাকে তখন কি করতে হবে যে অ্যাট দ্য সেম টাইম আমি সমস্ত ভেজিটেবল কিনবো এবং ফ্রেশ ভেজিটেবল নিতে হবে। তোমার প্রতিযোগিতাটা, কনফ্লিক্টটা সেখানে শুরু হবে। তুমি একই সময় চেষ্টা করছো কি ভালো সবজি নেওয়ার। প্রথমে করছিলে কি যেমন সবজি আমি নেব, আমার কোনো সেই প্রতিযোগিতা নেই, আমার সেই কম্পিটিটিভ মেন্টালিটি নেই। কিন্তু যখন টোটাল মার্কেটে সবজি শেষ হয়ে যাবে, তুমি ওই মার্কেট ছেড়ে দিয়ে অন্য মার্কেটের দিকে যাবে। ঠিক তেমনই জিনিস হচ্ছে যখন এশিয়ান কন্টিনেন্টে এই লিডিং ইউরোপিয়ান কান্ট্রিজগুলো কলোনিয়াল রাইভালরিকে এতটা এক্সপোজ করে দিচ্ছে, সেখানে ইউরোপিয়ান এম্পায়ারের লড়াই এখানে যখন প্রমিনেন্ট হচ্ছে, তোমরা জানো 7 ইয়ার্স ওয়ার সেখানেও হচ্ছে, ইন্ডিয়ান কন্টিনেন্টেও হচ্ছে। তাহলে এই ব্যাপারটা যখন প্রমিনেন্ট হচ্ছে, যখন এখানে ভালো ভালো কলোনিগুলো ক্যাপচার হয়ে যাচ্ছে, দে আর এমিং টু মুভিং টুয়ার্ডস সাউথ, টুয়ার্ডস আফ্রিকান কন্টিনেন্ট, এবং সেখানে আফ্রিকান কন্টিনেন্টে বেলজিয়াম, কান্ট্রি লাইক বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, তারা কলোনি এস্টাবলিশমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে এবং কলোনি এস্টাবলিশ করছে সাকসেসফুল। তো স্বাভাবিকভাবে এখানে কলোনি শেষ, এখানে ভালো মার্কেট শেষ, অন্য জায়গায় লক্ষ্য দিচ্ছে। বাট ওয়ান এক্সেপশনাল থিং ওয়াজ হ্যাপেন ফর জার্মানি. Germany joined in the competition of colonial rivalry rather late. Instead of joining competition, they developed their industry steadily. তারা ম্যানুফ্যাকচারিংকে অনেক বেশি ফোকাস করছে, চিপ রেটে যাতে মার্কেটকে ক্যাপচার করা যায় তারা লক্ষ্য করছে। দ্যাট মার্কেট কন্ট্রোল যাতে পুরোপুরি গ্রিপটা তাদের হাতে আসে তারা ফোকাস করছে। তাই তারা আগে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, অর্থ সংগ্রহ করছে এবং সেই ইন্ডাস্ট্রি র মেটেরিয়াল গ্যাদার করে সেটাকে সেল করার জন্য অন্য মার্কেটে ফোকাস করছে। টু সিকিউর মার্কেট, জার্মানি ওয়ান্টেড টু গ্র্যাব নিউ এরিয়াস ফর বিজনেস। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো হচ্ছে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিজের ক্ষেত্রে, এবং জার্মানি লেট এন্ট্রি করে অনেক সাকসেসফুলি এগিয়ে যাচ্ছে। এখানের একটা জায়গা বলা উচিত তোমাদের বইতে আছে, চায়না অকুপাইড। চায়না কিন্তু অকুপেশনে জানি, চায়না অকুপাইডেড। ইউ অল নো দ্যাট প্রথম থেকেই, দ্য বিগিনিং, China didn't expose their market to other European countries. They only exposed their market, their one port to Portuguese. Then after that they they gave permission to another port, cantonment area, to Britain. Then during the time of 1840 opium war took place, এবং তোমরা সকলেই জানো আস্তে আস্তে সেখানে কী করে কলোনি এস্টাবলিশমেন্টকে নিয়ে সেখানে কী করে একটা মেজর আউটব্রেক ছড়িয়ে পড়ছে। তো দেখা যাচ্ছে যে সবাই একটা এরিয়াকে কেন্দ্র করে বা কখনো কখনো মার্কেট সেলিং ইনভেস্টমেন্টকে কেন্দ্র করে একটা লড়াই নামছে, একটা কলোনিয়াল রাইভালরি ক্রিয়েট হচ্ছে। মেনলি দুটো প্যারামিটারকে আমরা বেশ করে কলোনিয়াল রাইভালরিটা দেখতে পারি, খুবই সহজ। ফার্স্ট ওয়ান হচ্ছে ইকোনমি। ইকোনমি বলতে মানে ক্যাশ টাকা তো নয়, তাদের ইকোনমি মানে মেনলি কি, তারা ইকোনমি যেটাকে ফোকাস করছে সেই ইকোনমি হলো এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সেকেন্ড ওয়ান হচ্ছে মিলিটারি মিনস আর্মি অ্যান্ড নেভি। তাহলে ফার্স্ট ওয়ান হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই কান্ট্রিগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বেস করছে। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে তারা সেলিংয়ের জন্য একটা ইম্পেরিয়ালিজম বা ইম্পেরিয়ালিস্টিক অ্যাটিটিউড আনছে। ইউ অল নো দ্যাট ইম্পেরিয়ালিজম ইজ নাথিং but domination over other countries. সে ইম্পেরিয়ালিজম থেকে কলোনিয়ালিজম হচ্ছে এবং কলোনি এস্টাবলিশ হচ্ছে, এবং এই কলোনি এস্টাবলিশমেন্ট থেকে কলোনিয়াল রাইভালরি ক্রিয়েট হচ্ছে। তাহলে আর একটা জিনিস, এই একটা হচ্ছে প্যারামিটার বললাম ইকোনমি। সেখানে ইকোনমি বলতে এখানে মেজর ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে বেস করে
আমার অর্থ সংগ্রহ এবং মার্কেট তৈরি বোঝায়। সেকেন্ড ওয়ান, এই ইকোনমি কন্ট্রোল এবং এই কলোনিয়াল রাইভেলরিতে এই এই বাজারে টিকে থাকতে গেলে আমার দরকার মিলিটারি একটা শক্তি, আর্মি, নেভি। কারণ আমার একটা জায়গায় মার্কেটে সেল করতে গেলে অন্য শক্তির সঙ্গে লড়াই করতে হতে পারে। সেখানে আমার তাহলে যদি আমি সৈন্য পাঠিয়ে দিই, আমার যদি আর্মি বা নেভি থাকে, জলপথে অনেক দূর সৈন্য যেতে পারে, তাহলে ইজিলি আমি আমার সেটাকে অ্যাক্সেস করে আমি একটা ভালো এম্পায়ার এস্টাবলিশ করতে পারবো এবং মার্কেট সেলিংয়ের জন্য একটা ভালো মার্কেট পাবো। তাহলে এইভাবে কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। সেই কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে যেটা শুরু হচ্ছে ইউরোপিয়ানদের দ্বারা এবং আমাদের এই কন্টিনেন্টগুলোতে ছড়িয়ে পড়ছে, এবং এই কনফ্লিক্টটাই আস্তে আস্তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের দিকে মুভ করছে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের এই কনটেক্সটেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে আমরা দেখব, মানে কীভাবে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে মানে জার্নি which starts from industrialization then imperialism towards colonialism, এই জার্নিটাকে আমরা খুঁজে পাবো এবং দেখব। সেখান থেকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে খুঁজবো, কীভাবে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মতো ঘটনা ঘটলো। তো আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বেসিক কোন জায়গাগুলো বলতে চাইলাম, কীভাবে চায়না অকুপাইড হচ্ছে, কীভাবে আগে ব্রিটিশ বা ব্রিটেন বা ইংলিশ কোম্পানিগুলো, সেখানে মেনলি ব্রিটেন কী করে নিজেদের ভিক্টোরিয়াস করছে বাই ডিফিটিং আদার নেশন, মেজর নেশন লাইক ফ্রেঞ্চ, পর্তুগিজ, ডাচ, এবং এখানে কলোনি এস্টাবলিশমেন্ট এবং সাকসেসফুলি সেটাকে রান করাচ্ছে। এবার মার্কেট তৈরি, ইনভেস্টমেন্ট, সেলিং, সেখান থেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা কনফ্লিক্ট, এবং কনফ্লিক্ট থেকে এই মেজর ওয়ারে, এবং একের এগেনস্টে এক, মানে আমি একজন অন্যজনের সঙ্গে যুদ্ধ করতে গেলে হেরে যেতেও পারি, কিন্তু আমার পাশে যদি আরেকজনকে পাই তাহলে আমাদের শক্তিটা একটু বিগার পাওয়ার ক্রিয়েট হবে। তো সে চাইছে আমার পাশে আরেকটা দেশকে পাই। ঠিক তেমন অপোনেন্টে যে কান্ট্রি আছে তারাও চাইছে আমরা দুটো শক্তিকে যদি পাশাপাশি এক করতে পারি তাহলে আমরা ওই কান্ট্রিকে একটা এগেনস্টে ভিক্টোরিয়াস হব। তো একটা অ্যালাইড পাওয়ার ক্রিয়েট হচ্ছে। এই অ্যালাইড ব্লকগুলো থেকেই আস্তে আস্তে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা মেজর আউটব্রেক, একটা গ্রেট ওয়ার ঘটছে। এটা সময়কাল হচ্ছে 1914। and the next class we will discuss how First World War took place and what are the major causes of First World War, course of the war and result of the First World War. সো আজকে এই এতটুকুই থাকলো। পরের ক্লাসে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে। তোমরা পড়াশোনা করো। এই চ্যাপ্টারের শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের উপর আর দুটো ভিডিও আমি দেবো, এবং এই পার্টিকুলার আজকের লেসনটার জন্য কোনো নোটস দিচ্ছি না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ভিডিওগুলোতে ডেসক্রিপশন বক্সে টোটাল লিঙ্ক থাকবে, সেগুলো পড়াশোনা করো। আর পুরো বইটা তোমরা যতদূর ফার্স্ট টার্ম এক্সাম হবে পুরোটা রেডি করো। টোটাল আমি একটা ভিডিওতে আমি কভার করব কীভাবে পুরোটা কভার করে পড়তে হবে, তোমাদের কী কী কোয়েশ্চেন কীভাবে পড়বে, সেটা আমি মোটামুটি একটা কভার করার চেষ্টা করব। সো ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আশা করছি তোমাদের সঙ্গে পরে দেখা হবে, এবং আশা করছি সকলেই ভালো আছো, এবং স্কুল খোলার পর তোমাদের সকলকেই সেই একই স্পিডে আমি দেখতে পাবো। বাই।